সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রীর আহ্বান, বিএনপির প্রত্যাখ্যান। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ, আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ২রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। কিশোরগঞ্জ ১ আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর। ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা, স্থানীয়দের উদ্বেগ। প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল জোরদারের তাগিদ। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। হোলি আর্টিজান হামলা মামলার শেষ আসামি গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। এবং স্বজন হারানোর বেদনায় ভারী নীলফামারীর জল ঢাকার বাতাস। নিহত শ্রমিকদের লাশ বুঝে পেল পরিবার। হতাহতদের ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এর মধ্যে জেনেছেন যে আজকে আমাদের আলোচনার শিরোনাম প্রধানমন্ত্রীর আহ্বান, বিএনপির প্রত্যাখ্যান। আপনারা জানেন যে গতকালকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তো সেখানে তিনি ঐক্যের আহ্বান জানিয়েছিলেন। তো এই বিষয়টাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রত্যাখ্যান করেছেন। এছাড়া বিএনপির যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেওয়ার ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন। তিনি বলেছেন যে শপথ নেওয়ার প্রশ্নই আসে না। এছাড়া সবশেষ আজকে সন্ধ্যা নাগাদ যে খবরটি এসেছে সেটি হচ্ছে যে ২রা ফেব্রুয়ারি ঐক্যফ্রন্ট নেতাদেরকে গণভবনে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। এবং এরই মধ্যে এ ব্যাপারে আমরা যেটি জেনেছি যে ফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী তিনি বলেছেন যে তারা যাবেন না। আর এছাড়া হচ্ছে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা হোসেন মন্ডু তিনি যেটি বলছেন তারও ব্যক্তিগত মত তেমনটাই, তবে তারা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পুরো বিষয়টাতে সিদ্ধান্ত নেবেন। তো এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজিজ ভাই, আপনাকে আলোচনা শুরু করতে চাই। শেষ বিষয়টা দিয়ে শুরু করি, সেটি হচ্ছে যেটি সন্ধ্যা নাগাদ এসেছে যে গণভবনে প্রধানমন্ত্রী ঐক্যফ্রন্ট নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। তো এর আগে আমরা দেখেছিলাম যে নির্বাচনের পরপরই তো এই বিষয়টি এসেছিল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই ব্যাপারে বলেছিলেন সংলাপের কথা, তারপরে যেটি জেনেছিলাম শুভেচ্ছা বিনিময় হবে। তো আজকে সেই আমন্ত্রণটি এসেছে, এরই মধ্যে সুব্রত চৌধুরী প্রতিক্রিয়া দিয়েছেন। এটি হয়তো তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, মূল বিষয় যেটি হচ্ছে স্টিয়ারিং কমিটির বৈঠকে তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ আপনাকে। আপনি তো বললেনই যে তাদের স্টিয়ারিং কমিটির বৈঠকের পরে এই সিদ্ধান্তটা পরিষ্কার হবে। তবে আমার জানা মতে শুভেচ্ছা বিনিময়ের যে বৈঠকটি ২ তারিখে ডাকা হবে সেখানে সম্ভবত অনেক দলই যাবে না। ঐক্যফ্রন্ট, তার সাথে ধরেন ২০ দল, বাম দল, এরা আগেও প্রতিক্রিয়া বিক্ষিপ্তভাবে তারা দিয়েছেন, তাতে মনে হয় যাবে না। কারণ তারা স্পেসিফিক এজেন্ডা, যেমন ঐক্যফ্রন্টের দাবি আছে এই নির্বাচন বাতিল, পুনরায় নির্বাচন। বাম দলও প্রেস কনফারেন্স করে তাদের প্রতিক্রিয়া দিয়েছে, এই নির্বাচন তারা অবৈধ মনে করে। সুতরাং তারা স্পেসিফিক এইসব এজেন্ডা হলে হয়তো আলোচনায় যেতেও পারে। তাছাড়া এমনিতে শুভেচ্ছা বিনিময় কোনো দাওয়াত খাওয়ার মতো এই ধরনের কোনো ফাংশনে যাবে বলে আমার কাছে মনে হয় না। এই যে আলোচনাটা করছেন আপনি, যে পুনরায় নির্বাচন কিংবা ভোট বাতিল এই দাবিগুলো যারা করছে, তো এখানে যদি তারা যান তো এই বিষয়গুলো নিয়েও তো আলোচনার একটা সুযোগ থাকতে পারে। সেটা তো যেহেতু এজেন্ডা যদি নাও থাকে, কিন্তু এজেন্ডার বাইরেও তো আলোচনা শুরু থাকতে সেটা পারে। গায়ে পড়ে আলোচনা, এর আগের আলোচনাগুলো যখন সংলাপ হয় নির্বাচনের আগে, আমরা দেখেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছিল, প্রধানমন্ত্রী সবার বক্তব্যই শুনেছেন, তেমনটাই আমরা জেনেছি। সেক্ষেত্রে বিরোধী দল বলে সেখানে যে আলোচনা হয়েছে তাদের দাবি একটাও মানা হয়নি। তবে কিছু কিছু বিষয়ে আশ্বস্ত করা হয়েছিল, সেই সব ব্যাপারে তারা আশ্বস্ত যাও করা হয়েছে তা বাস্তবায়ন হয়নি। সুতরাং এই আলোচনাটা যাওয়া এটা নিষ্ফল, কারণ কোনো এজেন্ডা না থাকলে তারা গায়ে পড়ে যায়, বলবে ইলেকশন পুনরায় দেন ইত্যাদি ইত্যাদি। আর ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে একটি নির্বাচন হয়েছে, নির্বাচনে কারচুপি হয়েছে, এটাও সত্য। এবং এই নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচন, বাতিল করলে তো একটা ভ্যাকুয়াম তৈরি, বাতিল তো হয় না, পুনর্নির্বাচন হতে পারে। তো বাতিল চাওয়া এটা কেমনে চাইলো আমি জানি না। পুনর্নির্বাচন তো যেন মিড টার্ম নির্বাচন তো একটা জাতির যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু দেশের যে অবস্থা এবং যে প্রসেসে নির্বাচনটা হয়েছে তাতে করে কোনো বৈঠকে কোনো পুনর্নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই।
একমাত্র পথ হচ্ছে, যেহেতু গণতান্ত্রিক রাজনীতিতে বিরোধী দল যারা আছে, বামপন্থীরাও তো এখন নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে, তাদের আন্দোলন করে গভর্নমেন্টকে বাধ্য যদি না করতে পারে, তাহলে কিন্তু এই পুনর্নির্বাচনও সম্ভব নয়। এবং বর্তমানে বিরোধী দলের যে পজিশন আছে, সাংগঠনিক পজিশন, আমি বলবো বিরোধী দল, বাম দলগুলো ছোট ছোট দল, প্রধানত আপনি বলতে পারেন যে আপনার বিএনপি হলো মূল ফোর্স। তাতে আমি বলবো যে সাংগঠনিক যে অবস্থা, আমি বলবো এখনো আন্দোলন করার মতো সাংগঠনিক শক্তি তাদের এই মুহূর্তে নাই, নানা কারণে। কারণ হচ্ছে সারা দেশে সব আপনার নেতা কর্মী, অলমোস্ট যারা নেতা কর্মী সবই এখনো কেস কানেকশনে বাড়িঘরে থাকতে পারতেছে না, দৌড়দৌড়ি করতেছে। এখনো কিন্তু তারা ঐক্য ফ্রন্টের, আজকেও এক নেতাকে বলতে দেখলাম, তারা এখনো মিটিংয়ের পারমিশন পাচ্ছে না। অর্থাৎ এখনো বিরোধী দলকে রাজনীতি করার জন্য যে সুস্থ একটা পরিস্থিতি, গণতান্ত্রিক পরিস্থিতি, একটা উইন্ডো ওপেন করা, সেই ওপেনটা হয় নাই। সেটা নির্বাচনের আগে যে পরিস্থিতি ছিল, ভিতরে শান্ত মনে হলেও রাজনৈতিক পরিস্থিতি একই রকম বিদ্যমান। এই পরিস্থিতিতে পিওর এজেন্ডা ছাড়া বা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক ছাড়া হঠাৎ করে ধরেন একটা দাওয়াত কার্ড পাঠিয়ে দিলে শুভেচ্ছা বিনিময় যাবে, ভিত্তিটা কি, কিসের জন্য যাবে? শুভেচ্ছা বিনিময় যায় আপনি জিতেছেন, আপনাকে ধন্যবাদ, অথবা প্রধানমন্ত্রী বললে আপনারা ভোট দিয়েছেন, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এজন্য ধন্যবাদ, আসেন দাওয়াত খান। এই কারণে তো এখন এইরকম অবস্থায় রাজনীতিবিদদের মন মানসিকতা এবং একে অপরের প্রতি আস্থা, যারা গণতান্ত্রিক নর্মসের কথা বলে, সেই জায়গায় কোনো রাজনৈতিক দল নাই। সুতরাং এই ধরনের এই আলোচনা আপনি দেখবেন সরকারি দলের 14 দল বা তাদের সাথে যদি অন্য কোনো নিবন্ধিত অনিবন্ধিত দল থাকে, যারা আগে মানে যারা সরকারের প্রতি অনুগত দল, সোজা করে সমমনা, তারা ছাড়া এইখানে আমরা কোনো দাওয়াতে যাবে না। কারণ আমরা শুনেছি যে নিবন্ধিত দল হলো 39টা। ওই আগে নির্বাচনের আগে যে বৈঠক, সেখানে 75টা রাজনৈতিক দল বৈঠক করেছে, তাই না? এই 65 দলের ভিতরে কে যাবে কে বুঝবো তা জানি না। তবে সরকারের প্রতি যারা কাছাকাছি, তারা ছাড়া কোনো বিরোধী দল এই শুভেচ্ছা বিনিময়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। মনির ভাই, আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আজিজ ভাই যেটি বলছেন যে যাবে না, তিনি তেমনটাই মনে করছেন। তো এটার সঙ্গে আরেকটু যোগ করে, গতকালকে যে প্রধানমন্ত্রীর ভাষণ, সেখানে প্রধানমন্ত্রী ঐক্যের আহ্বান জানিয়েছেন, তো বিএনপি সেটিকে প্রত্যাখ্যান করেছে। পুরো বিষয়টি আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রী ঐক্যের আহ্বান জানিয়েছেন, এবং যে কোনো সময় রাজনীতিতে ঐক্য একটি অপরিহার্য অনুষঙ্গ। যে কোনো সময় প্রধানমন্ত্রী যে যুক্তিগুলো দেখিয়েছেন, তার মধ্যে আছে উন্নয়ন, গণতন্ত্র ইত্যাদি স্বার্থে ঐক্য প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে দেশ গড়ে তুলি, এটাই প্রধানমন্ত্রীর মূল কথা। ঠিক, উন্নয়ন, গণতন্ত্র, রাজনীতি, হ্যাঁ, আরেকটা হাইটে নিয়ে যাওয়া, হ্যাঁ, রাজনৈতিক অবস্থাকে আরেকটু অগ্রসর করে নিয়ে যাওয়া, গণতন্ত্রকে, উন্নয়নকে, তার জন্য ঐক্য দরকার। হানাহানি হলে, বিরোধ হইলে সেটা সামলাতেই সময় চলে যাবে, কাজ আর কিছু হবে না, না গণতন্ত্রের, না রাজনীতির, না ঐক্যের, না জনগণের অধিকারের। এটা আইডিয়ালি ঠিক আছে, আদর্শগতভাবে ঐক্যের প্রয়োজন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কথা প্রধানমন্ত্রী বলেছেন যে বিরোধী দল যত ছোটই হোক, পার্লামেন্টে যদি তারা আসেন, তাদের কথা শোনা হবে। আমাদের নিশ্চয় মনে আছে 7ই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন, ন্যায্য কথা যদি কেউ বলে, তিনি যদি একজনও হন, তার কথা আমরা শুনব। যাক, পরিস্থিতি ভিন্ন। বিষয়টা হচ্ছে যে এই ধরনের ঐক্য করতে হইলে রাজনীতিতে একটা স্পেস থাকা দরকার। হ্যাঁ, অর্থাৎ বিরোধী দলের আস্থা আছে সরকারি দলের প্রতি, সরকারি দলেরও আস্থা আছে বিরোধী দলের প্রতি। হ্যাঁ, এবং তাহলেই সরকারি দল বিরোধী দলকে একটা স্পেস দেবে, বা বিরোধী দলও সরকারি দলকে একটা স্পেস দেবে এই ঐক্যের মধ্যে ঐক্য গড়ে তোলার জন্য। সেই স্পেসটা এখন আছে কিনা, এটা হচ্ছে মূল কথা। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, খুবই ভালো আহ্বান, যা যা কথা বলেছেন সবগুলি ভালো কথা। কিন্তু যে স্পেসটার কথা বললাম, হ্যাঁ, সেই স্পেসটা যদি না থাকে, তো এই আহ্বানে বিরোধী দল সাড়া দেবে কীভাবে? না দেওয়ারই কথা। তারপরে ধরুন প্রধানমন্ত্রী বলেছেন যে পার্লামেন্টে আসেন, হ্যাঁ, ছোট হলেও আমরা আপনাদের কথা শুনব। খুবই ভালো কথা, বিরোধী দলের পার্লামেন্টে যাওয়া উচিত। ঐক্য ফ্রন্ট হিসেবে যদি আমরা ধরি, তাহলে তাদের আসন সংখ্যা 8টি, তাই তো? 6 আর 2, 8টি।
আমি ব্যক্তিগতভাবে মনে করি পার্লামেন্টে যাওয়া উচিত, একজন হলেও যাওয়া উচিত। হ্যাঁ, পার্লামেন্টে 8টি বলছেন, আর 2টি কিন্তু বাড়তেও পারে। একটি উপনির্বাচন রয়েছে, যারা অংশগ্রহণ করবেন জানি না, গাইবান্ধাতে নির্বাচন বাকি রয়েছে। তারা করবে না বলেছে এই সরকারের অধীনে, এখন পর্যন্ত স্ট্যান্ড এটাই। হ্যাঁ, তো ধরেন 8টি ধরে, 8টি ধরলাম আমরা। তারা যদি থাকে পার্লামেন্টে তাহলে ওইটা কিন্তু তাদের জন্য একটা স্পেস। আবার তারা বলছে যে আন্দোলন করবে, বিরোধী দল বলছে যে আন্দোলন করবে। আন্দোলন গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন একটি নিয়মতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক ব্যবস্থা একটা অধিকার, সাংবিধানিকভাবেও সেই অধিকারটি আছে। তো পার্লামেন্টে গেলে তারা দুটো স্পেস পাচ্ছে, একটা পার্লামেন্টের স্পেস পাচ্ছে, একটা বাইরে আন্দোলনের স্পেস পাচ্ছে। এবং পার্লামেন্টে গেলে তারা সবচেয়ে বেশি মানুষের কাছে যেতে পারছে, কারণ পার্লামেন্টের বক্তব্য প্রসিডিংস আমরা জানি টিভিতে, রেডিওতে, টিভিতে সরাসরি সম্প্রচার হয়, এবং বাংলাদেশের 16 কোটি লোক যদি শুনতে চায় তাহলে 16 কোটি লোকই শুনতে পারবে। হ্যাঁ, এবং বিরোধী দল কি বলছে পার্লামেন্টে সেটা কিন্তু মানুষের একটা সবসময়, এবং সংসদে যারা এখন প্রধান বিরোধী দল, হ্যাঁ, জাতীয় পার্টি, তাদের থেকে কি ফোকাসটা এই 8 জনের প্রতি বেশি থাকবে? এই 8 জনের প্রতি স্বাভাবিকভাবে বেশি থাকবে আর কি। হ্যাঁ, সুতরাং আমি মনে করি যে পার্লামেন্টে বিরোধী দলে যাওয়া উচিত, তাইলে একটা মিনিমাম স্পেস তৈরি হলো আর কি। সেটাকে যদি সরকারি দল পজিটিভলি দেখে এবং পজিটিভলি ব্যবহার করে রাজনৈতিকভাবে, হ্যাঁ, অর্থাৎ আরো স্পেস তৈরি করে, তাহলে যে ঐক্যের কথাটা প্রধানমন্ত্রী বলেছেন সে ঐক্যের একটি সূচনা হইলেও হতে পারে। মনে ভাই একটু ইন্টারফেয়ার করি, যে পজিটিভলি দেখার কথা আপনি বলছেন, সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে এই নির্বাচনের পর প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন, বা আওয়ামী লীগের পক্ষ থেকে তারা একটি শক্তিশালী বিরোধী দল, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার জন্য, এবং সে অনুযায়ী তারা কিন্তু 14 দলে যারা ছিল তারাও সবাই বিরোধী দল এমনটাই বলেছে। অর্থাৎ একটি শক্তিশালী বিরোধী দল থাকুক সেই অনুভব কিন্তু সরকারের মধ্যে রয়েছে, তেমনটা আমরা দেখছি তাদের বক্তব্যে। রাজনীতিতে বা সব ক্ষেত্রেই ইট মাস্ট বি ডান দেন স্পোকেন। জি, বলার চেয়ে করাটা বেশি ইম্পর্টেন্ট। জি, যদি করা না হয় যতই বলা হোক, যদি বিষয়টা, যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই, বিএনপির 8 জন বা ঐক্যফ্রন্টের 8 জন পার্লামেন্টে গেল, এখন সেখানে তাদেরকে যদি কথা বলতে সুযোগ না দেওয়া হয় বা কম দেওয়া হয় বা বারবার বাধা সৃষ্টি করা হয়, তাহলে পার্লামেন্টে তারা যে ভূমিকাটা পালন করতে পারে সেই ভূমিকাটা কিন্তু তারা পালন করতে পারবে না। অর্থাৎ যে স্পেসটা তৈরি করার কথা আমি বললাম সেই স্পেসটা কিন্তু তখন তৈরি হবে না, কারণ ওই আস্থাটা তো, এইটা করলে একটা আস্থা তৈরি হতে পারে। আস্থাটা খুব ইম্পর্টেন্ট এখানে, পারস্পরিক বিশ্বাস এবং আস্থা। আমাদের দেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে দলগুলির মধ্যে রাজনৈতিক আস্থা এবং বিশ্বাস খুবই কম। সেইটা ছাড়াই ঐক্য সম্ভব না, অগ্রগতিও সম্ভব না, এবং রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে স্পেসটা তৈরি করা দরকার, খুবই দরকার। যেমন ধরো আমরা কোনো ন্যাশনাল ইস্যুতে ঐক্য হইতে পারি না, অথচ দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে যে কোনো ন্যাশনাল ইস্যুতে, রাজনীতিতে যত মারামারি, কাটাকাটি, বিরোধিতা ইত্যাদি যাই থাকুক না কেন, তাদের কোনো ন্যাশনাল ইস্যুতে, ন্যাশনাল ক্রাইসিস, সংকটের সময় তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যায়। এবং বিদেশে যখন যায় একটি দল, মানে সরকারি দল, বা তারা কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যদেরকে সঙ্গে নিয়ে যায়। এবং বিরোধী অনেক সময় এরকমও ছিল যে, এখনো বোধহয় এটা প্র্যাকটিসে আছে, যে বিদেশি যে প্রতিনিধি দল যাচ্ছে তার নেতা হচ্ছে বিরোধী দলের একজন সংসদ সদস্য। অর্থাৎ এগুলি হচ্ছে আস্থায় নেওয়ার প্রক্রিয়া। এই আলোচনা আপনার কাছে আবার আসবে। বেস্টার শাহ আলী ফরাদ, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে আজিজ ভাই যেটি বলছিলেন যে এর আগে যখন সংলাপ হয়, যে দাবিগুলো জানিয়েছিলেন, কিছু কিছু দাবি মানার ব্যাপারে আশ্বাস ছিল, তো সেই দাবিগুলো মানা হয়নি, এবং পরবর্তীতে বিএনপি বা ঐক্যফ্রন্ট নির্বাচন নিয়ে যে অভিযোগগুলো তুলছে, এই প্রেক্ষাপটে তারা তো, আমরা দেখেছিলাম ডক্টর কামাল হোসেন তিনি কিন্তু আরেকটি সংলাপের একটি কথাও তিনি বলেছিলেন, কিন্তু এখন সংলাপ না, শুভেচ্ছা বিনিময়। তো এখানে বিএনপি কেন যাবে বা ঐক্যফ্রন্ট কেন যাবে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমত, যেহেতু আসলে আমি একটু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করতে চাই, একটু ক্ষমা করবেন, আমার হচ্ছে গলাটা একটু বসে গেছে, আমার একটু কর্কশ শোনাচ্ছে সব। গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, এই ভাষণটি যখন বিএনপি একদম ব্ল্যাঙ্কেটভাবে প্রত্যাখ্যান করে, আসলে সেখান থেকেই কিন্তু বোঝা যায় যে বিএনপি যে দলটি, তারা আসলে এই নির্বাচনের পরেও যে আসলে কতটুকু লেসেন্স তারা নিতে পেরেছে, সেটা কিন্তু সেখান থেকেই বোঝা যায়। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে একটি ছোট অংশ ছিল রাজনীতি সম্পর্কিত। মাননীয় প্রধানমন্ত্রী তো শুধু একজন দলীয় নেত্রী না, উনি তো আমাদের দেশের অভিভাবক। উনি একজন দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি আমাদের অভিভাবক। উনি গতকালকে কিন্তু আমাদের দেশের আগামী 5 বছরের জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জেসগুলো, সেগুলো নিয়ে কথা বলেছেন। তো বিএনপি যখন
একদম ঢালাওভাবে এরকম একটি বক্তব্য, এরকম একটি ভাষণকে ওনারা প্রত্যাখ্যান করেন, তখন বোঝায় যায় আসলে যে মানুষের জন্য, দেশের জন্য রাজনীতি করার মতন দল কিন্তু বিএনপি আর এখন নেই। এই এক নির্বাচন এবং ক্ষমতায় যাওয়ার যে লোভ, এর মধ্যেই তারা সীমাবদ্ধ থাকছেন, যার জন্য উনি যেই আমার সহবক্তা যে কথাটি বলছিলেন যে সাংগঠনিকভাবে দুর্বলতা, এই সাংগঠনিকভাবে দুর্বলতার সাথে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই যে বিএনপির আজকের অবস্থার পিছনে একটি বড় কারণ হচ্ছে দেশ এবং মানুষকে নিয়ে ভাবার যে প্রবণতা একটি রাজনৈতিক দলের থাকা উচিত, সেটি এখন আর তাদের মধ্যে নেই। তারা একটি ক্ষমতা কেন্দ্রিক দল হয়ে গেছে, এর বাইরে তারা চিন্তাও করতে পারছে না, তারা কিছু বলতেও পারছে না। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে যেই বিষয়গুলো বলছেন, সেগুলো কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা সবচেয়ে বেশি চিন্তিত থাকে যে বিষয়গুলো নিয়ে। সেই বিষয়ে আগামী 5 বছরে তার সরকারের যে কর্মপরিকল্পনা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে দুর্নীতি একটি অস্বস্তির জায়গা এবং দুর্নীতি দমনের ক্ষেত্রে উনি কি কি পদক্ষেপ আগামী 5 বছরে নিতে চান। উনি বলছেন যে মাদকের সমস্যার কথা, জঙ্গিবাদ সমস্যার কথা, এবং এগুলা উনি কিভাবে মোকাবেলা করতে চান। কর্মসংস্থান একটি বড় চিন্তার জায়গা। আমাদের জনসংখ্যা অনেক, আমাদের অর্থনীতি খুব তড়িৎ গতিতে বাড়ছে, সেই সাথে আমাদের কর্মসংস্থান সৃষ্টির জায়গাটাও কিন্তু বাড়াতে হবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে কিছু প্রস্তাবনা রেখেছেন, যেগুলো কিন্তু আওয়ামী লীগের ইশতেহারেও গত নির্বাচনের আগে ছিল, যে কিভাবে 1,50,00,000 নতুন কর্মসংস্থান তার সরকার আগামী 5 বছরে সৃষ্টি করতে চায়। এর মধ্যে আরেকটি বিষয় ছিল জাতীয় ঐক্য। এই জাতীয় ঐক্য কিসের ভিত্তিতে হবে তাও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, সাম্যবাদ, ন্যায় বিচার, উন্নয়ন ও অগ্রগতি। আগামীতে আমাদের উন্নয়নের জন্য যে ভিশনগুলো দরকার, সেটা ভিশন 2041 হোক বা ডেল্টা প্ল্যান 2100 হোক, অথবা আমাদের যে মেগা প্রকল্পগুলো, সেগুলোর মানে দ্রুত বাস্তবায়নের ক্ষেত্রে কি চিন্তা করছেন উনি, সব বিষয়গুলোই কিন্তু এসেছে। এছাড়া একদম সাধারণ যে মানুষটি, যার আসলে রাজনৈতিক এত বড় বড় কথাবার্তা নিয়ে যার আসলে চিন্তা করার মতন সময় বা সুযোগ নেই, যিনি তার কর্মক্ষেত্রে যাচ্ছেন এবং আসছেন, চাচ্ছেন খালি বেসিক কিছু সুবিধার কথা, যেগুলো একটি সরকার দায়বদ্ধ তার জনগণকে দেওয়ার জন্য, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা প্রতিটি গ্রামে নাগরিক সুবিধা নিয়ে যেতে চাই, আমরা প্রতিটি গ্রামে, প্রতিটি ঘরে আমরা বিদ্যুৎ সুবিধা নিয়ে আসতে চাই। আপনারা জানেন যে এই বিষয়গুলো ঠিক আছে, কিন্তু বিএনপি যে আপনি যেটা গণতন্ত্র, ন্যায় বিচার, সুশাসন, এই জায়গাগুলোই তো বিএনপি অভিযোগ তুলছে। গণতন্ত্র, ন্যায় বিচার এবং সুশাসন, এই বিষয়গুলো নিয়েই তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে বিএনপি এই জায়গাটাতে বলছে যে তারা আমরা সবাইকে নিয়ে কাজ পারেনি করতে চাই। ভোটাররা। তো এখন দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা চা খাওয়ার আমন্ত্রণ জানাবেন, এই চা খাওয়ার আমন্ত্রণ জানানোর সাথে আমাদের আরেকজন সহবক্তা যে কথাটি বলছিলেন, নির্বাচনকে মেনে নেয়া বা কারো একটি রাজনৈতিক দলের তো সম্পূর্ণরূপে অধিকার আছে যে তিনি কি বিষয় নিয়ে আন্দোলন করতে চান, যতক্ষণ পর্যন্ত না সেটা অন্য মানুষের কোনো ক্ষতি করে, সহিংস না হয়ে যায়। তো এই জায়গার মধ্যেও যখন তারা একটি চায়ের দাওয়াত নেওয়ার ক্ষেত্রে তাদের এত ভাবতে হবে, তাদের এটা মানে চিন্তা করতে হবে, সেখান থেকেই তো বোঝা যাচ্ছে যে আসলে পলিটিক্যাল প্রসেসের মধ্যে এঙ্গেজমেন্টের জায়গাটা তারা চাচ্ছেন না। তারা চাচ্ছেন সেই মারমুখী ভূমিকা, তারা চাচ্ছেন সেই ধ্বংসাত্মক মনোভাব, যে আমরা যেভাবেই হোক সরকারকে ক্ষমতা থেকে টেনে নেওয়া। কিন্তু নির্বাচনের পর কিন্তু কোন ধ্বংসাত্মক কর্মসূচি বিএনপি বা ঐক্যফ্রন্টের দেখিনি আমরা। এটা বিএনপি এখন পারছে না, কারণ বিএনপি সাংগঠনিকভাবে এখন শক্তি নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে বাংলাদেশের মানুষ কিন্তু আর এখন এই হিংসাত্মক বা এই ধ্বংসাত্মক বা সহিংস রাজনীতির যে জায়গাটি, এটা একদম সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে, যার ফলও কিন্তু বিএনপি গত নির্বাচনের আগে পেয়েছিল। সেই 2013 থেকে 2015 পর্যন্ত আন্দোলনের নামে যে শত শত মানুষকে পুড়িয়ে মারার যে ধ্বংসযজ্ঞ বিএনপি এবং তাদের জোট দলগুলো, বিশেষ করে জামাত ইসলামী চালিয়েছিলেন, ওগুলোরই কিন্তু কুফল তারা 5 বছর পরে যে এই গত নির্বাচনের সময়ও তারা পেয়েছিল। তাদের ডাকে কিন্তু সাধারণ মানুষেরা সাড়া দেওয়ার সময় নেই। তো এই যে আমি যে কথাটি বলছিলাম, যে শুধু নির্বাচন কেন্দ্রিক যদি কথাবার্তা থাকে, চিন্তাভাবনা থাকে, তাহলে তো আসলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণের মধ্যে চলে আসছে সারা বাংলাদেশের সকল মানুষকে সাথে নিয়ে আগামীতে যে চ্যালেঞ্জগুলো, সেগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে চাই। অন্যদিকে প্রতিপক্ষ দলের বক্তব্য শুধুমাত্র নির্বাচন এবং ক্ষমতা পর্যন্ত সীমাবদ্ধ। এবং এখানে কিন্তু তারা বাংলাদেশের সার্বিক গণতন্ত্রায়ন বা গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য কি কি করা দরকার, সে বিষয়ে আসলে খুব একটা যে চিন্তিত তা না। এটা কিন্তু আসলে আগামীতে তারা কিভাবে ক্ষমতায় যেতে পারে, শুধু সেই বিষয়েই তারা সীমাবদ্ধ থাকে। আপনার কাছে আবার আসবো আজিজ ভাই, আপনার কাছে আবার আসছি। এর আগে আপনি যেটি বলছিলেন যে বিএনপি সাংগঠনিক
শক্তির কথা আপনি বলছিলেন, আর আপনি বলছেন যে বিএনপি একটি সমাবেশের অনুমতি চেয়েও পাচ্ছে না। তা আমরা একটু দেখি কি যে বিএনপি আসলে না এই অনুমতির জন্যই অপেক্ষায় থাকে। সংবিধানের 37 ধারা তো আমার মত প্রকাশের সমাবেশের স্বাধীনতা দিয়েছে, সেখানে একটি ক্লজ আছে যে যুক্তিসঙ্গত কারণে আইন শৃঙ্খলা বাহিনীর অনুমতি সাপেক্ষে। এই জায়গাটার মধ্যেই কেন জানি বিএনপি আটকে থাকে? দেখেন, আপনি যদি আজকে এই জায়গাটা বিশ্লেষণ করেন। আজকে ঐক্যফ্রন্টের একটা টেলিভিশনে আমি শুনলাম, তারা পারমিশন চেয়েছে আপনার ডিপ্লোমা ইনস্টিটিউশনে এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। তারা বলেছে আগে পুলিশের পারমিশন নিয়ে আসেন। তো পুলিশ তো পারমিশন দেয় মিটিং এর 3 দিন আগে, 1 দিন আগে। তো এখনো কি আমাদের পরিস্থিতি, ইলেকশনের পরেও কি পরিস্থিতি, আমি যেটা বলছি উইন্ডো ওপেন, একটা মিটিং করবে ঘরের ভিতরে, এটা তো ঘরের ভিতরে, এটার জন্য পুলিশের কাছেই যেতে হবে কেন? পুলিশ মিটিং করবে, পলিটিক্যাল পার্টি, পুলিশ এসে এখানে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে প্রয়োজনে। কিন্তু আমরা তো সেই আগের পরিস্থিতি, আপনি যদি বলছেন আজিজ ভাই পুলিশের কাছে যেতেই হবে, হ্যাঁ আমরা তো একই প্রশ্ন। বিএনপি একটি চিঠি না হলে পিটা দিবে, হ্যাঁ না হলে বলবে যে আমরা ওখানে দেখতে পাচ্ছি সন্ত্রাসী আছে, জেএমবি আছে, বলে পিটা দিবে। কারণ এখানে তো পলিটিক্সটা তো এর আগে কি এরকম পুলিশের অনুমতি সাপেক্ষে এর আগে যারা আমরা আমাদেরও বয়স কম হয় না, আমরা পূর্ব পাকিস্তানের সময় থেকেও রাজনীতি দেখতে পাচ্ছি। পুলিশের পারমিশন নিয়ে পলিটিক্স করতে হয় এই ধারণাটা আমাদের ছিল না, এই ধারণাটাও ছিল না। পুলিশ মিটিং ডাকতো, পুলিশ খবর নিয়ে ওখানে যা আশেপাশে শান্তি রক্ষার জন্য দাঁড়ায় থাকতো। হ্যাঁ, আমরা পুলিশের কাছে দরখাস্ত দিয়ে, পুলিশের অফিসে বারবার গিয়ে ধর্ণা দিয়ে অনুমতি হওয়ার পরে তারপর পুলিশ 20টা শর্ত 15টা শর্ত দিয়ে অনুমতি দিবে। এটা কি পুলিশের রাষ্ট্র নাকি? এখানে সরকার নাই, বিএনপি এই দিকেই কেন মুখোমুখি হয়ে থাকে? সরকারের প্রধানমন্ত্রী নাই, দেশে ইলেকশন হয়, সরকার নাই, এখানে পুলিশ সবকিছু নিয়ন্ত্রণ করবে কেন? এখানেই প্রশ্ন। অর্থাৎ এটা যদি যতক্ষণ পর্যন্ত, যেটা প্রধানমন্ত্রী যে আপনার 5টি শর্ত দিছে ঐক্যের, জাতীয় ঐক্যের ক্ষেত্রে, এই জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটা কিন্তু আছে যে গণতান্ত্রিক মূল্যবোধ। এটা কোথায়? আপনার বলছেন মুক্তিযুদ্ধের চেতনা, এটা ঠিক আছে, কিন্তু এটা তো চেতনায় আমরা এখনো একমত হতে পারিনি। জাতি ব্যাকগ্রাউন্ড, অসাম্প্রদায়িকতা, এটা একটু ব্যাখ্যা করবেন। চেতনা একমত হতে পারিনি, এখনো পারিনি বলা হচ্ছে। বিএনপি এখন ধরেন বাংলাদেশে জাতীয় ঐক্য মানেটা কি? জাতীয় ঐক্যবদ্ধ হওয়া, অর্থাৎ জাতির প্রতিনিধি হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া। এখন জাতীয় ঐক্যবদ্ধ, আবার আমাদের দেশের জাতি এমন যে বিএনপি এবং আওয়ামী লীগ ছাড়া, যে কোনো একটা রাজনৈতিক দল ছাড়া এটাকে জাতীয় ঐক্য হিসেবে কেউ ট্রিট করবে না। এখন বিএনপিকে আপনি তো ওই অসাম্প্রদায়িক মনে করছেন না, সব সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে তারা জামাতের অমক, জামাতের পৃষ্ঠপোষক, জামাতের অমক তমক ইত্যাদি ইত্যাদি। এখানে তো অসাম্প্রদায়িক বলা হয়েছে। অসাম্প্রদায়িক বলে যে বাংলাদেশের 70টা ইসলামিক দল আছে, তার ভিতরে সবগুলো রাজনৈতিক দল না। রাজনৈতিক দল হলো জামাতে ইসলাম, আর একটা কি পার্টি আছে, 2টা পার্টি আছে আপনার আওয়ামী লীগের সাথে। তো বিএনপির সাথে আছে 20 দলের সাথে আছে 5টা দল, 14টা দল আছে আওয়ামী লীগের জাতীয় ফ্রন্টের সাথে, আওয়ামী লীগের 14 দলের সাথে, আর 34টা দল আছে, ইসলামিক দল আছে জাতীয় পার্টির ঐক্যের সাথে। জাতীয় পার্টি আছে না, কেউ জানি না তো সংখ্যা। তো তাহলে আমার কথা অসাম্প্রদায়িক দল, এটা তো আইডেন্টিফাই করে বলতে হবে যে এগুলো অসাম্প্রদায়িক দল, এগুলো বাদ, আসো বাকিরা একসাথে হই। এটা তো ওয়ার্কআউট করতে হবে আপনাকে ঐক্য করতে হলে। তবে গণতান্ত্রিক মূল্যবোধ, আমি তো এখনই বলতেছি এখনো মিটিং করার অধিকার নাই, এখনো নাই, আগের পূর্বাবস্থা চলছে। বাক বাক্যের স্বাধীনতা বলেন, এটা পুরোপুরি এখনো নাই। হ্যাঁ, দ্বিতীয় আছে সাম্য ন্যায় বিচার। সাম্য ন্যায় বিচার কোথায়? কোথায় ন্যায় বিচার, কোথায় সাম্য? সাম্য বলতে তো আমরা মুক্তিযুদ্ধের সেই প্রথমে আমাদের ছিল সাম্য ন্যায় বিচার। সাম্য কোথায় আছে? সাম্য বেকারত্ব বাড়তেছে, আপনার ডিসপ্যারিটি বেড়ে যাচ্ছে, সব তো হচ্ছে। ন্যায় বিচার তো নাই। পলিটিক্যাল বিচার যত হয় বাংলাদেশে, খেয়াল করে দেখবেন অধিকাংশ বিচারে কিন্তু সঠিকভাবে বিচার হচ্ছে এটা মনে করা যায় না। তৃতীয় হচ্ছে উন্নয়ন ও অগ্রগতি, এটা সবাই চাইবে, আমি এটাতে দ্বিমত করছি না। তাহলে আগে আপনাকে যদি এটা জাতীয় ঐক্য করতে হয়, তাহলে আপনার প্রধান স্টেক হোল্ডার হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ। এই দুটো এক না হলে ঐক্যই হবে না। সাথে সাথে অন্যদেরকে আমি ইগনোর করছি না। আর মুক্তিযুদ্ধের চেতনার যেটা বলা হচ্ছে অসাম্প্রদায়িক, এটা তো মুক্তিযুদ্ধের চেতনা বলা হয় নাই, অসাম্প্রদায়িক। তাহলে বিএনপি আওয়ামী লীগের সাথে যেগুলো অসাম্প্রদায়িক আছে বার করেন, জাতীয় পার্টির সাথে বার করেন, বিএনপির সাথে আছে বার করেন। অন্য একটা প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে এর আগে আমরা দেখেছিলাম যে বিএনপি স্থায়ী কমিটির 2জন সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং ব্যারিস্টার মওদুদ আহমদ, তারা বলছিলেন যে তাদের নেতৃত্বের পুনর্গঠন দরকার দলের ভিতরেই। এছাড়া
আপনার বিএনপির যে শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনিও বলছেন যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তারেক রহমানকে তিনি বলছেন যে 2 বছরের জন্য কমপক্ষে ছুটি নেওয়া উচিত ইত্যাদি। আর এই বিষয়গুলোতে আমরা দেখছি বিএনপি খুব নেতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে। আজকে রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপির কেউ নন, শুভাকাঙ্ক্ষী মাত্র। আমরা দেখেছি বিএনপির এই ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াতে কিন্তু ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আমারও বক্তব্য, বিএনপি কেন সমালোচনাগুলো নিতে পারছে না? ধরেন আমি কথা বলতেছি, জি, ধরেন আমি কোনো একটা পক্ষে হয়তো কিছু কথা যাচ্ছে, জি, যাচ্ছে না, আমি বিএনপির 2 আনা সদস্যও না, বিএনপির 1 পয়সার উপকারও জীবনে গ্রহণ করি নাই, 2 বার মহাসচিব দিলাম, 2 বার সরকার ছিল বিএনপির ক্ষমতায়, 1টি পয়সার বেনিফিটও নেই নাই। ডক্টর জাফরুল্লাহ তাই। তিনি আমি বিএনপি কিভাবে চলবে, আওয়ামী লীগ কিভাবে চলবে, আমি একজন প্রফেশনাল, আমার এই দৃষ্টতা রাখাই উচিত না। আমি যদি প্রশ্ন করি ওনাকে, তাহলে বঙ্গবন্ধু জেলে থেকে নেতা থাকলো কি করে? না না, আমি বলছি হোসেন মোহাম্মদ এরশাদ নেতা থাকলো কি করে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। তো তারা তো পার্টির এখনো আছে, হ্যাঁ জেল হয়েছে সেটা নিয়ে তারা হয়তো মানে না, বুঝলাম, কিন্তু পার্টির নেতাকে থাকবে। আমি বলার কি? তারা যদি মনে করে তিনি আমার নেতা, সবার কাছে গ্রহণযোগ্য, আমি বলার কি? বিভিন্ন সময় তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর পরামর্শ বিএনপি নিয়েছে, প্রফেসর এটা মনে হয় পরামর্শ উনি নিয়েছে, ফাঁকা বলতে থাকে, কোনোটা মিলে যায়, কোনোটা মেলে না। আচ্ছা, এটা ধারণা করার কোনো কারণ নাই যে উনি বিএনপির উপদেষ্টা বা উনির পরামর্শ মতোই সব, উনি গায়ে পড়ে পরামর্শ দেন, কোনোটা মেলে, কোনোটা মেলে না। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি কিন্তু অন্য কিছু বলছি। দ্বিতীয় আছে যে বিএনপি পুনর্গঠন দরকার, আমি পুনর্গঠন বলবো না, আমি বলবো যে নেতৃত্বের পুনর্গঠন, আমি এভাবে বলবো না, আমি এভাবে বলছি না, আমি বলবো যে বিএনপি রাজনৈতিক দল থেকে কমিটি করে দেওয়া হয়, সব কমিটির এই প্রসেস বন্ধ করতে হবে। বিএনপি কর্মী বেস দল করতে হবে। এখন কর্মীরা তাদের নেতা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্ট, জাতীয় কমিটি, এইভাবে বিএনপি সংগঠন নেতা নির্ভর, কর্মী নির্ভর করতে হবে। এখন নেতা একজনকে খাতির আছে আমার সাথে, আমি নেতা বিএনপি সেক্রেটারি জেনারেলের সাথে অথবা চেয়ারপারসন ভালো জানে, তার নেতা বানায় দিল, তার সাথে কর্মী সম্পন্ন। আন্দোলন করতে গেলে দেখা যায় নেতা সাহেবও নাই, কর্মী সাহেবও নাই, কর্মী কেন যাবে নেতা? সুতরাং বিএনপিকে আমি যেটা বলছি যে আমি যেটা মনে করি, বিএনপিকে একটা সংগঠনকে শক্তিশালী করার জন্য কর্মী নির্ভর সংগঠন করতে হবে, এবং এটাকে পুনর্গঠন আপনি মনে করলে করতে পারেন। আর যদি মনে করা হয় অমুককে উপর থেকে বাদ দেন, তমককে উপর থেকে বাদ দেন, আমি এই সিস্টেমে রাজনীতি, আমরাও ছাত্র সংগঠন করেছি, আমরা দেখেছি রাত জেগে জেগে কাউন্সিল সেশন বসে বসে আমরা নিজেরা ভোট দিয়ে নিজেরা নেতা নির্বাচন, নিজেদের নেতা নিজেরা নির্বাচন করেছি, তখন এই প্রশ্ন আসে নাই। এখন আওয়ামী লীগ, বিএনপি সরাসরি সংবিধানেই তাদের গঠনতন্ত্রেই অধিকার দেওয়া আছে, চেয়ারপারসন কমিটি করতে পারে, চেয়ারপারসন কমিটি বাতিল করে দিতে পারে। আওয়ামী লীগের গঠনতন্ত্রে নাই, তারপরে বলে কি কাউন্সিলে বসে বলে না, নেত্রী যা করবে ওইটাই আমাদের গণতন্ত্র, বাস উনি কমিটি সব করে দিচ্ছেন। অর্থাৎ পার্টি, এই কোন দলে, আওয়ামী লীগ, বিএনপি থেকে শুরু করে ছোট বড় কোন দলের মধ্যে গণতন্ত্র নাই, অথচ এরা সবাই আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়। জি, ফরাদ, আপনি নিশ্চয়ই আজিজ ভাইয়ের কথার কিছু উত্তর দেবেন, তার আগে একটু মনির ভাইকে আসতে চাই। মনির ভাই, এর আগে আপনি ওই যে বাইরের দেশে উদাহরণ দিচ্ছিলেন যে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক যে সমঝোতার কথাই বলছিলেন, তো আমাদের এইবারের যে সরকার গঠনের পরে এরকম রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন আভাস আপনি দেখতে পান কিনা? না, আমি দেখতে পাই না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিতে সমঝোতা হওয়ার যে ভিত্তি, সেই ভিত্তিটা তো ঠিক নেই। ঠিক না মানে এই অর্থে যে আমি মনে করি যে এটা আমার মত, আমি মনে করি যে আমাদের দেশের রাজনীতির ভিত্তি হতে হবে মুক্তিযুদ্ধ। এবং এই মুক্তিযুদ্ধ হচ্ছে ভিত্তি, তার ভিত্তিতেই সব দল রাজনীতি করবে। হ্যাঁ, যে যার মতো করে, ধরেন এই যে কর্মসংস্থানের কথা উঠেছে, কর্মসংস্থানের আওয়ামী লীগের একটা পলিসি হতে পারে, বিএনপির একটা পলিসি হতে পারে, বাম দলের একটা পলিসি হতে পারে। বিনিয়োগ না হইলে কর্মসংস্থান হবে না, সুতরাং বিনিয়োগের এক একটা দলের একটা পলিসি হবে। কিন্তু আনটাচ যেটা থাকবে, সকলের ঐক্যমত্য যেটা থাকবে, সেটা হলো মুক্তিযুদ্ধ। হ্যাঁ, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনা, এই জায়গাটায় কোনো বিভক্তি থাকতে পারবে না। এই ভিত্তিটা যদি ঠিক হয়, তাহলেই রাজনীতিতে ঐক্য হওয়ার একটা পথ তৈরি হয়। তারপরে ধরেন পারস্পরিক আস্থা, বিশ্বাস, এই বিষয়গুলো তো আছে। সমস্যা হচ্ছে যে এই জায়গাটাই ঠিক হচ্ছে না। যেমন জামাতে ইসলাম 1971 সালে বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করেছে, অবস্থান নিয়েছে না, তারা সক্রিয়ভাবে কাজ করেছে, গণহত্যার সঙ্গে জড়িত ছিল, এবং সর্বশেষ বুদ্ধিজীবী হত্যা তারা সরাসরি তাদের বাহিনী দিয়ে ঘটিয়েছে, পাকিস্তান আর্মির সাহায্যে।
এবং এখনো তারা তাদের সেই অতীতের কৃতকর্মর জন্য অনুতপ্ত না, জাতির কাছেও ক্ষমতা চায়নি, এবং সেটা যে ভুল হয়েছে সেটাও তারা বলে না। সেটা বলে যে আমাদের সেটা ছিল রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয় তাহলে তোমরা মানুষ মারলা কেন? রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয় তাহলে আলবদর আল শামস গঠন করলা কেন? বুদ্ধিজীবীদের হত্যা করলা কেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে সেই জায়গায়। সুতরাং জামাতে ইসলামকে সঙ্গে রেখে মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করতে পারবে না কোনো দল, মুক্তিযুদ্ধের পক্ষেও কাজ করতে পারবে না কোনো দল, মুখে যাই বলুক না কেন। এটা হলো বাস্তবতা। সুতরাং সেই জায়গাটা যদি ঠিক না হয় তাহলেও কিন্তু জাতীয় ঐক্যের ভিত তৈরি হবে না। প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা জায়গা ঠিক থাকে, তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব। এই জায়গাটা বাদ দিয়ে কিন্তু কোনো দেশের রাজনীতি হয় না। মনে এখানে আরেকটু বেশি সংক্ষেপে জানতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি এই নির্বাচনে যে কারচুপি বা ভোট গ্রহণ সুষ্ঠু ইত্যাদি নানা অভিযোগ তুলছে, এর পাশাপাশি এই যে বিএনপি থেকে জামাত নেতাদেরকে ধানের শীষ প্রতীক দেয়া, এটিও কি একটি প্রভাব ফেলেছে কিনা বিএনপির নির্বাচনের ফলাফলে? অবশ্যই ফেলেছে। বিএনপির গোটা রাজনীতিতেই জামাতের সঙ্গে তাদের যে মিত্রতা, সেটা সবসময় প্রভাব ফেলছে। ভবিষ্যতে যদি থাকে তাহলে ভবিষ্যতে প্রভাব ফেলবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই দেশের 7.5 কোটি মানুষ মুক্তিযুদ্ধ করেছে। অনেকে বলেন যে শুধু মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে, আমি সেটা বলি না। না না, রাজাকার স্বাধীনতা বিরোধী ছাড়া সবাই স্বাধীনতা বিরোধীরা ছাড়া গুটি কয়েক সব লোকই মুক্তিযুদ্ধ করেছে। কেউ পানি খাইয়েছে, কেউ জায়গা দিয়েছে, কেউ একবেলা ভাত খাইয়েছে, কেউ পথ দেখায় দিয়েছে, কেউ নিরাপত্তা দিয়েছে। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো অংশ এই স্বাধীনতা বিরোধী কয়েকজন ছাড়া মুক্তিযুদ্ধের সময় ছিল। সুতরাং আমার দৃষ্টিতে 7.5 কোটি মানুষই মুক্তিযোদ্ধা। এই যে দেশে 7.5 কোটি মানুষ মুক্তিযুদ্ধ করেছে, সেই দেশের রাজনীতির ভিত্তি যদি মুক্তিযুদ্ধ না হয় তাহলে আপনি কিভাবে অগ্রসর হবেন? বুঝতে পারছেন? এইটা হইতে হবে মাস্ট। এটা হচ্ছে ন্যূনতম। তারপরে আপনি যে ইস্যুগুলি আসতেছে রাজনীতির ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, হ্যাঁ, বা এই যে ব্যাংকের টাকা লুট করা হচ্ছে, বা এই যে ঋণ খেলাপিরা টাকা ইয়ে করছে, লোপাট করছে, আত্মসাৎ করছে, এটা কে কোন দল কিভাবে এটাকে এদের সুরাহা করবে, এর বিরুদ্ধে স্টেপ নেবে, প্রত্যেকটা দলের তার নিজের মতো করে পলিসি থাকতে পারে, কিন্তু বেসিসটা ঠিক থাকে। জি, ধন্যবাদ আপনাকে। বেশ আলী ফরাদ, মনির ভাই শেষ কথাটা দিয়ে আপনি যদি শুরু করেন যে একটা জায়গাতে আমাদের একমত হতে হবে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। জি জি, এতে তো কোনো সন্দেহ নেই। আমাদের যেই কারণে, যে ঘটনাটি বা ঘটনা প্রবাহের কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সেই বিষয়টি যারা অস্বীকৃতি জানায় তাদের সাথে তো আসলে রাজনীতি কেন, সাধারণ মেলামেশাও আসলে অসম্ভব হয়ে যায়। তারপরেও তারা বাংলাদেশের নাগরিক। তারা যদি তাদের অতীতের কৃতকর্ম বা তাদের পূর্বসূরি যারা তাদের কৃতকর্মের জন্য মাফ চেত, অনুশোচনা দেখাতো, তাও একটা কথা ছিল, সেটাও কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো এই বিষয়ে আসলে দ্বিমত করার কোনো বিষয় নেই। এছাড়া আজিজ ভাই যেটি বলছিলেন যে বিএনপি একটি সমাবেশে অনুমতি চাইলে তাদেরকে দেওয়া হয় না, যে তাদেরকে পুলিশের দিকে ঠেলে দেওয়া হয়। আমি আসলে জানি না উনি কোন সমাবেশটার কথা বলছেন। এর আগে আমরা দেখেছি অনেক সমাবেশ বিএনপি করতে চেয়েছে, অনুমতি না, পায়নি। এটা আসলে ঠিক না কথাটা। কারণ এরকম অনেক সমাবেশই ওনারা নিজেরাই, আপনার দেখা গেছে যে অনুমতি পাওয়ার পরেও ওনারা একটি আপনার তারিখ ঘোষণার পরেও পরবর্তীতে ওই সমাবেশ আর করেননি। কয়েকদিন আগে সিলেটে এরকম একটি ঘটনা ঘটেছিল। আরেকটি বিষয় হচ্ছে এই যে মেট্রোপলিটন পুলিশ বা জেলা পুলিশ বা উপজেলা পুলিশের কাছ থেকে যে অনুমতি নেওয়ার বিষয়টি, এটা তো শুধু বিএনপির জন্য প্রযোজ্য না, প্রতিটি রাজনৈতিক দলকেই। এক্ষেত্রে অভিযোগ হচ্ছে বিএনপি চাইলে অনুমতি পায় না, অন্য রাজনৈতিক দলগুলো চাইলে পায়, বিশেষ করে আওয়ামী লীগ বা তাদের মিত্ররা। আওয়ামী লীগ তো আর ডেলি প্রোগ্রাম করছে না। আওয়ামী লীগও তো মাঝে মাঝেই এরকম রাজনৈতিক কর্মসূচি থাকে। তো কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি পুলিশ কোনো কারণে আপনার অনুমতি না দিয়ে থাকে, সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে কোনো যৌক্তিক কারণ আছে কোনো একটি বিশেষ জায়গায় অনুমতি না দেয়া, হয়তো সেখানে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, বা ওইখানে হয়তো আশেপাশে অন্য কোনো অনুষ্ঠান সেদিন থাকতে পারে। অনেক কিছু বিবেচনায় রেখেই কিন্তু পুলিশের এই বিষয়ে অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়টি আসে। আমাদের কিন্তু ওই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এই মুহূর্তে তো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কার্যকলাপের উপর কোনো ধরনের বিধিনিষেধ নেই। তো এই বিষয়টা ওখানেই থাক। আমি কয়েকটি বিষয় আসলে একটু বলতে চাচ্ছিলাম। দেখেন, বঙ্গবন্ধুর জেলে থাকা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করতে গিয়ে, আর খালেদা জিয়ার দুর্নীতির দায়ে সর্বজন স্বীকৃত, বিএনপি বাদে এরশাদ জেলে ছিল, এরশাদ সাহেবের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ ছিল সেগুলো প্রমাণ হওয়া বা সেগুলোর বিচার চলাকালীন সময়ই ছিল। এগুলোর সাথে কোনোভাবেই বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের জন্য যে জেলে থাকা, সেটাকে আমরা কিন্তু মিলাতে পারি না। আরেকটি বিষয় হচ্ছে আসলে যে জাফরুল্লাহ সাহেবের মতন বুদ্ধিজীবী বলে যারা বিএনপির পরিচিত, তারা বিএনপির ভবিষ্যৎ নিয়ে কেন কথা বলতে পারবেন না,
বাংলাদেশে শুধু বিএনপির বা আওয়ামী লীগের না, সব বুদ্ধিজীবী তো সারাক্ষণ আওয়ামী লীগকে কিভাবে দেশ চালানো দরকার সেটা বলতে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আসলে বঙ্গবন্ধুর পরে বলতে গেলে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সফল এবং সবচেয়ে দৃশ্যমান যে প্রধানমন্ত্রী আমাদের, ওনার কাজ নিয়েও তো যার মনে করেন একদিনও দেশ কেন একটি উপজেলা চালানোর অভিজ্ঞতা নেই, তারা সারাদিন যদি বিভিন্ন ধরনের উপদেশ নসিহত দিতে পারেন, তাহলে আসলে জাফরুল্লাহ সাহেবের মতন বিএনপির একজন কট্টর সমর্থক এবং সবসময় বিএনপির প্রোগ্রামগুলোতেও যাকে বক্তব্য দিতে দেখি, উনি কেন বলতে পারবেন না? কথা হচ্ছে আমরা আসলে আসল যে জায়গাটা, সেখান থেকে আসলে নিজেদেরকে লুকিয়ে রাখতে চাচ্ছি। যে এই মুহূর্তে বিএনপি নামক যে দলটি, যার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব মহানুভবতার পরিচয় দিচ্ছেন, যে বিএনপির বর্তমান অবস্থাতেও কিন্তু উনি তাদেরকে বারবার ডাক দিচ্ছেন, সেটি জাতীয় ঐক্য ফ্রন্টের মাধ্যমে হোক আর না, তাদের আজকের যে অবস্থা, এই দলটির ভারপ্রাপ্ত সভাপতি এমন একজন যিনি প্রত্যক্ষভাবে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার নীল নকশাকারী, এটা বিচারের মাধ্যমে প্রমাণ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দরজা তার আটকে দিচ্ছেন না। উনি একজন প্রধানমন্ত্রী সুলভ আচরণ করছেন, অভিভাবক সুলভ আচরণ করছেন। তো এখানে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দিক থেকে আসলে যা করা দরকার সবই কিন্তু আমরা করা হয়েছে বলেই দেখতে পাচ্ছি। তো এখন এই নেতৃত্বের জায়গায় আসলেই কিন্তু বিএনপিকে ভাবতে হবে, কারণ জাতীয় ঐক্য আমরা অনেক তাত্ত্বিক কথাবার্তা বলতে পারি, আদর্শের জায়গা বলতে পারি, কিন্তু একজন সাধারণ আওয়ামী লীগ কর্মী যিনি, আওয়ামী লীগের সমর্থক যিনি, উনি কিন্তু আসলে বিএনপি যতক্ষণ পর্যন্ত এই তারেক রহমান ভারপ্রাপ্ত সভাপতি থাকবেন, যিনি একটি নীল নকশার মাধ্যমে আওয়ামী লীগের র্যালির মধ্যে গ্রেনেড মেরেছিলেন, শুধু শেখ হাসিনাকেই যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল তা না, আমাদেরই 24 জন সহকর্মীকে আমরা হারিয়েছিলাম। এখনো অনেক আমাদের সহকর্মীর গায়ের মধ্যে সেই গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে তারা ঘুরে বেড়ান। এই ব্যথাও কিন্তু আমরা দেখি, প্রায় অনুষ্ঠানগুলোতে তাদের সাথে আমাদের দেখা হয়, আমরা কিছু তাদেরকে বলতে পারি না, তাদেরকে কোনো ধরনের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের থাকে না। আমরা কিভাবে মেনে নিব সেই তারেক রহমানের নেতৃত্বের বিএনপির সাথে ঐক্যের কথা? আমাদের জন্য কিন্তু বিষয়টি কষ্টকর, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের থেকে অনেক বেশি মহানুভবতার পরিচয় দিচ্ছেন, কারণ উনি শুধু আমাদের নেত্রী না, উনি আমাদের দেশের, আমাদের সকল জনগণ, এই প্রায় 17 কোটি মানুষের অভিভাবক হিসেবে উনি এই আচরণটি করছেন। ধন্যবাদ আপনাকে। আজিজ ভাই, এর আগে প্রথম দিকের আলোচনায় মনির ভাই যেটি বলছিলেন যে বিএনপি বা ঐক্য ফ্রন্ট থেকে যে 8 জন নির্বাচিত হয়েছেন তাদের শপথ নেওয়া উচিত, আপনি কি মনে করেন আসলে তাদের শপথ নেওয়া উচিত কিনা? অথবা যে 8টি আসন থেকে তারা নির্বাচিত হয়েছিলেন, সেখানকার যারা ভোটার তারা তো এই বিশ্বাস থেকে ভোট দিয়েছিলেন যে সংসদে তাদের প্রতিনিধিত্ব করবেন তারা। ওইটা বললে তো তাহলে জাতীয় পার্টি আবার বিরোধী দল হয় না, কারণ মহাজোট থেকে ইলেকশন করেছে এবং তারপরে নৌকা প্রতীক নিয়ে 14 দলেরও কয়েকটা শরিক সংগঠন ইলেকশন করেছে, তাদেরকে তো মহাজোটে অর্থাৎ সরকারে থাকার জন্যই ভোট দিয়েছে, এখন তো বিরোধী দলে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশে আপনার এই ফর্মুলা অনুযায়ী, রাজনৈতিক ফর্মুলা অনুযায়ী চলবে না। আমি এমপি যারা নির্বাচিত হয়েছে, আমি সেটা বলবো যে সেটা যে কারণে আমি বলবো যে 8 জন ব্যক্তি নির্বাচিত হয়েছে। এখন বিএনপি এই মুহূর্তে তারা পুনর্নির্বাচন চায়, তাহলে এই মুহূর্তে তাদের, আমি যেটা মনে করি একমাত্র পথ হচ্ছে গণ অভ্যুত্থান আন্দোলন। সেই শক্তি বিএনপির আছে কিনা, অর্থাৎ ঐক্যফ্রন্টের আছে কিনা, যদি না থাকে আন্দোলন করতে, তো পার্লামেন্টে গেলেও তো আন্দোলন করতে বাধা নাই, তো ওনারা যদি ওখানে যান, এই ধরেন এই উদাহরণস্বরূপ বলি, এখন মাঠে সবাই জানে বিরোধী দল এখন জাতীয় পার্টি হতে যাচ্ছে, সাথে জাসদ, মেনন গ্রুপ এরাও আছে, হ্যাঁ, কিন্তু রাজনৈতিক মাঠে কি এরা বিরোধী দল হিসেবে তাদের কি আওয়ামী লীগের কোনো ব্যক্তি, কোনো নেতা জাতীয় পার্টির কাউকে কিছু বলছে, বা জাতীয় পার্টির কেউ কি সরকারের কোনো সমালোচনা করতেছে এ পর্যন্ত? করে নাই। কিন্তু এখনো আলোচনার ফিল্ডে বিএনপি ভার্সাস আওয়ামী লীগই আছে, এবং যখন পার্লামেন্টে যদি এই 8 জন জয়েন করে, তাহলে দেখবেন মিডিয়ার ফোকাস বলেন, আলোচনার ফোকাস বলেন, কেন্দ্র বলেন, এবং রিয়েল অন্তর থেকে যে তার মোটিভেশন হচ্ছে বিরোধী দল, এবং বিএনপি প্রকৃত বিরোধী দল হিসাবে মানুষের কাছে, যেমন এখন জাতীয় পার্টি বিরোধী দল তো ছিল এই বিগত গভর্নমেন্টকে, কিন্তু সবাই আমরা বলতাম মাঠের বিরোধী দল, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আপনার 20 দল বা পরে ঐক্যফ্রন্ট, ও তখনও আলোচনায় এই বিএনপি এই 8 জনই থাকবে, জাতীয় পার্টির এই মনে করছেন যে সংসদে শপথ নেওয়া উচিত? আমি মনে করি সংসদেও যাওয়া উচিত, তাদের আন্দোলনের জন্য প্রস্তুত। ধন্যবাদ আপনাকে। মনির ভাই, একেবারে শেষের দিকে আছে, আপনার শেষ মন্তব্য জানতে চাই। আমি ওই পুলিশের কাছে যাওয়া অনুমতির ব্যাপারে এইটা নিয়ে একটু বলতে চাই। জি।
একটু সংক্ষেপে বলতে এটা আমার কাছে খুব অবাক লাগে। এটা মেট্রোপলিটন আইনে এই পরিবর্তনটা আনা হয়েছে এবং এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। হ্যাঁ, ওখানে বলা আছে পুলিশ আইনের 130 ধারা 30 ধারা। হ্যাঁ, আর হচ্ছে পেনাল কোডের 141 ধারা পুলিশ যেটি বিষয় দেখায়। বিষয়টা হচ্ছে যে আমি রাজনৈতিক সভা করব, হ্যাঁ, সেটা আমি বাইরেও করতে পারি, ভিতরে করতে পারি। পুলিশের দায়িত্বটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, স্বাভাবিক এবং যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেই ব্যবস্থাটা নেওয়া। এটা হচ্ছে আইনত পুলিশের দায়িত্ব। এখন ওই ধারাগুলি ব্যবহার করে পুলিশ কিন্তু আসলে এটা এক ধরনের রাজনৈতিক নিপীড়ন বলে আমি মনে করি। যে একটা সভা, আমি একটা ঘরের ভিতরে সভা করবো, তার জন্য পুলিশের অনুমতি নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু শুরু হয়েছে আসলে জিয়াউর রহমানের আমল থেকে, এর আগে এটা ছিল না। হ্যাঁ, ওই যে ঘরোয়া রাজনীতি ইত্যাদি ওই ধারায় এটা শুরু করা হয়েছে। তার বেনিফিটটা পরবর্তীকালে আওয়ামী লীগও নিছে, অন্যান্য দলরাও নিছে। হ্যাঁ, সুতরাং এই জায়গাটা এটা আমি মনে করি গণতন্ত্রের স্বার্থে এটা রিভিউ করা উচিত সরকারের, এবং এই ধরনের ব্যবস্থা অবসান ঘটানো উচিত। মানে একেবারে সংক্ষেপে যদি জানতে চাই, সেটি আপনি যেমন বলছেন ঠিকই আছে, যে মূল বিষয় যেটি দাঁড়াচ্ছে পুলিশের এই অনুমতির জন্য বিএনপি এখন যতটা নির্ভরশীল হয়ে থাকছে, এর আগে আপনি যদি যখন আওয়ামী লীগ যখন বিরোধিতা ছিল, তারাও কি পুলিশের অনুমতির জন্য এতটা নির্ভরশীল থাকতে দেখা গেছে? থাকতে হয়েছে আওয়ামী লীগকে, কারণ পুলিশের অনুমতি না দিলে তারা সভা করতে পারতো না। এটা সবার জন্য প্রযোজ্য হয়েছে। ফলে এটা হচ্ছে কি গণতন্ত্রের স্বাভাবিক ফ্লো, যেটা স্বাভাবিক ধারা, যেটা অগ্রগতি, সেই ধারাটা ব্যাহত করে। এখন যে আইনটি বা যেই ব্যবস্থাটি গণতন্ত্রের স্বাভাবিক ফ্লোকে বাধাগ্রস্ত করে, সেটা তো কখনো গণমুখী হইতে পারে না, গণতন্ত্রের পক্ষে হইতে পারে না। আমি মনে করি সরকারের উচিত এটা রিভিউ করা, এই পূর্ব অনুমতির ব্যাপারটি বাদ দেওয়া উচিত। তবে হ্যাঁ, পাকিস্তান আমরা কি দেখেছি, পল্টন ময়দানে জনসভা হয়েছে, এসবির লোক একটা বড়, তখন তো এই মোবাইলও ছিল না, টেপ রেকর্ডারও ছিল না, একটা বিরাট বড় টেবিল নিয়ে 4-5 জন এসবির লোক খাতা এবং কাগজ নিয়ে বসে সেখানে নেতারা যা বক্তৃতা দিচ্ছে একেবারে হুবহু নোট করতেছে। তারপরে সেই বক্তৃতা, যেমন ওই যে বঙ্গবন্ধুর যে একটা বই বেরিয়েছে না, যে হ্যাঁ, না ওই যে কি নাম, সিক্রেট ফ্যাক্টস। হ্যাঁ, সিক্রেট ফ্যাক্টস না, আরে বিভিন্ন দলিল আছে ওই বইটার মধ্যে, এটা কিছুদিন আগে বেরিয়েছে। হ্যাঁ, সেটার মধ্যে দেখবেন যে পুলিশ রিপোর্ট আছে। ওই রিপোর্ট, কিছু রিপোর্ট হচ্ছে তারা নানা অনুসন্ধান করে করেছে, কিছু রিপোর্ট আছে জনসভার রিপোর্ট, যে অমুক জনসভায় বঙ্গবন্ধু এই কথা বলেছিলেন। তখন এইভাবে তারা খবর সংগ্রহ করতেন। এটাতে আমরা যারা জনসভায় যেতাম বা যারা জনসভা অর্গানাইজ করতো, তাদের কোনো বাধা দিত না, এটা তাদের দায়িত্ব ছিল, তারা সেটা করত। এখন যদি এই সিকিউরিটির প্রশ্নটা ভাবতে হয়, এখনো সে ব্যাপারে এখন তো আরো সহজ, এখন তো অনেক ইকুইপমেন্ট আছে, অনেক কিছু আছে, ঘরে বসেও বক্তৃতা টেপ করা যায়, এবং তার ভিত্তিতে পরবর্তী একেবারে শেষের দিকে আছে, আপনার শেষ মন্তব্য জানতে চাই। জি, এই বিষয়টা নিয়ে, হ্যাঁ জি, আসলে এই রাজনৈতিক বক্তব্যে, রাজনৈতিক অনুষ্ঠান করার জন্য যে অনুমতির জায়গাটি, এটি যদি না থাকতো আমিও মনে করি আসলে জিনিসটি ভালোই হতো। কিন্তু আসলে এই নিরাপত্তার বিষয়টিকে কিন্তু আমরা হালকা করে দেখতে পারি না। কারণ বাংলাদেশেই কিন্তু আমাদের কাছে একটি নিদর্শন আছে, যেখানে একটি রাজনৈতিক দল ভালোভাবে পারমিশন নিয়ে অনুষ্ঠান করার পরেও তাদের উপরে এমন ধরনের একটি আক্রমণ করা হয়েছে, যে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো সন্ত্রাসবাদের ঘটনা ঘটেছে তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে জঘন্যতম। তো এই আসলে পুলিশের যে নিরাপত্তার বিষয়টি, এই বিষয়টি থেকে গণতান্ত্রিক যে মূল্যবোধের জায়গা, সেটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলো। এই নিরাপত্তার জায়গাটি বা পুলিশের তাদের দায়িত্ব পালনের জন্য যেই ব্যবস্থাগুলো রাখা দরকার, যেই বিষয়গুলো তাদেরকে মাথায় রাখতে হবে, তাদের এই জিনিসগুলোও কিন্তু আমাদেরকে একদম হালকাভাবে দেখলে চলবে না। কিন্তু পুলিশ যেটি বলছে, পুলিশের তো আসলে নিরাপত্তা দেয়াটা কাজ, কিন্তু পুলিশ যেটি বলে নিরাপত্তা বিঘ্নিত, নিরাপত্তার সাথে কিন্তু আপনি কোথায় একটি জনসভা করছেন, সেখানের আশেপাশে আজকের পরিস্থিতি বা ওই দিনের পরিস্থিতি কি থাকবে, ওখানে ট্রাফিক মুভমেন্ট কি থাকবে, অনেক কিছু জড়িত। সিকিউরিটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স এরিয়াজ ইন দ্য ওয়ার্ল্ড টুডে, এবং এই বিষয়ে কিন্তু আসলে সিকিউরিটি নিয়ে যারা ডিল করে তাদের ডিসিশনের কাছে ডেফার করা ছাড়া আমাদের কাছে খুব একটা উপায় থাকে না। ধন্যবাদ আজিজ ভাই। একেবারে লাস্ট 30 সেকেন্ড আপনি যদি কিছু বলতে চান। আমি বলবো যে ধরেন দেশ চলমান, সুতরাং দেশ চলতে দিতে হবে, গণতন্ত্র চলমান, আমরা তো বহুদলীয় গণতন্ত্রের বাইরে চিন্তা করছি না। সুতরাং অতীতে যাই ঘটে থাকুক না কেন, এখন অতীত নিয়ে যদি আমরা পিছিয়ে যেতে থাকি তাহলে দেশ আগাবে না।
গণতন্ত্র আগাবে না। দেশ সুতরাং এগিয়ে যাক, আমরা আমাদেরকে সেই এটা বিষয়ে শেষ প্রত্যাশা করতে করি। হবে, জি। যা হচ্ছে সবকিছু ওপেন করতে হবে গণতন্ত্রের সাথে। ধন্যবাদ আতক বেসের শাহ আলী ফরাদ, এম এ আজিজ, খন্দকার মনিরুজ্জামান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।